হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি নসফেরাটু বলে ছবিটা নিয়ে। তো রবার্ট ইগার্স এটা ডিরেক্ট করেছেন। এনার আগের ছবি আপনারা যদি না দেখে থাকেন হাইলি রেকমেন্ড করবো দেখতে। ইনি দুর্দান্ত ডিরেক্টর এবং ইনি মানে এই আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে ছবিটা আর কি নসফেরাটু, ইটস আ রিমেক অফ 1922 জার্মান ফিল্ম। এবার জার্মান ফিল্মটা ওয়াজ আ আনঅফিসিয়াল অ্যাডাপ্টেশন অফ ব্র্যাম স্টোকার্স ড্রাকুলা। ওই নভেল থেকে পুরো ঝেড়ে দেওয়া হয়েছিল, বাট ক্যারেক্টার ইত্যাদির নাম চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এখানে ওটারই রিমেক করা হয়েছে এবং ইটস আ ফেথফুল অ্যাডাপ্টেশন এবং কিছু এলিমেন্টস কিন্তু ব্র্যাম স্টোকারের ড্রাকুলা থেকেও নেওয়া হয়েছে। মানে জার্মান ফিল্মটাতে কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়েছিল। তো এই সিনেমাটা কিন্তু খুবই ভালো হয়েছে। ইটস আ মোর অফ অ্যাটমসফিয়ারিক হরর এবং যেভাবে পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে না, আপনার স্পাইন চিলিং এক্সপিরিয়েন্স দেবে। তো থ্রু আউট দুর্দান্ত। এবং আমরা বারবারই বলে আসি যে হরর ছবির মধ্যে লাইটের কাজ এবং সাউন্ডের কাজ খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এখানেও দুর্দান্তভাবে ফুটে এসছে এবং পুরো ওয়ার্ল্ডটাই যে দেখিয়েছে একটা কন্টিনিউয়াসলি একটা টেনশন, আপনি একটা ইরি ভাইব আপনি কন্টিনিউয়াসলি পেতে থাকবেন ভিজুয়ালসের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে। সেটা কিন্তু আপনাকে দুর্দান্ত এক্সপিরিয়েন্স দেবে। এবং যারা যারা ড্রাকুলা পড়েছে, নসফেরাটু দেখেছে বা ব্র্যাম স্টোকারের কাজের ব্যাপারে আইডিয়া আছে, একটা ওভারঅল আইডিয়া আছে, তারা কিন্তু এই কাজটা প্রচন্ড তাদের ভালো লাগবে। ইটস আ ভেরি ভেরি ফেথফুল অ্যাডাপ্টেশন এবং যেভাবে পুরো জিনিসটাকে দেখিয়েছে, ক্যারেক্টারগুলোকে বিল্ড করেছে, তাদের মধ্যে তাদের পারফরমেন্স বার করেছে অ্যাক্টার্সদের, সবকিছু মিলিয়ে কিন্তু ইটস আ ভেরি ভেরি ওয়েল মেড ফিল্ম। তবে আমি এই ভিডিওটার মধ্যে এই সিনেমাটার ব্যাপারে, মানে সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে, আমি সেটার ব্যাপারে কথা বলতে চাইছি। আমি রাদার এই সিনেমার মাধ্যমে কি কি থিমস উঠে এসছে এবং এটা কন্টিনিউয়াসলি কি কিভাবে কোন কোন সময় চেঞ্জ হয়েছে সেটা নিয়ে কথা বলবার চেষ্টা করবো আমরা, সেটা বেশি এক্সপ্লোর করবার জন্য যে সাইকোলজিটা কি এটার পিছনে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা কেন এত বেশি লোকের ভালো লাগছে, এক তো ডেফিনেটলি দেখুন পুরোনো জিনিসের একটা কোনো আপনি রিঅ্যাডাপ্টেশন করছেন, তো সেটা একটা কাইন্ড অফ লোকের ভালো লাগে, ঠিক আছে, সেটা আর কি, যেহেতু নস্টাইলজি একটা ভাইব থাকে সেটা তো থাকে। বাট আজকের দিনেও কি গল্পটা রেলিভেন্ট, সেটাই আর কি আমরা বোঝার চেষ্টা করব। তো দেখুন এই গল্পটার মাধ্যমে ব্র্যাম স্টোকার যেটা লিখেছিল, সেই গল্পটা হচ্ছে যে একটা জায়গা আছে, একটা কাসেলের মধ্যে, একটা রোমানিয়াতে বেসিক্যালি দেখিয়েছিল যে রোমানিয়াতে ড্রাকুলা থাকে, কাউন্ট ড্রাকুলা বলে, যে একজন ভ্যাম্পায়ার। এবার তার কাছে একটা লোক আসে, সে ধীরে ধীরে বুঝতে পারে যে এই লোকটা আর কি একটা ভ্যাম্পায়ার আর কি, রক্ত খায়। তারপরে এই জাহাজ ধরে আর কি চলে আসে ইংল্যান্ডে এবং ইংল্যান্ডে সে প্লেগ ছড়িয়ে দেয় এবং তার পরবর্তীতে ভ্যান হেলসিং বলে একজন থাকে, সে এই ড্রাকুলাকে হান্ট করে মানে মারে আর কি। তো সেটা নিয়ে পুরো গল্পটা। তো এখানে যে একটা ডিজিজ, এই ডিজিজের কথা কিন্তু বারবার এই থিমটা কিন্তু উঠে এসছে, যে একটা তখনকার দিনে মানে প্লেগ একটা আননোন ব্যাপার ছিল। প্লেগ কি জন্য ছড়াচ্ছে, কি কারণে ছড়াচ্ছে, সেটা লোকে বুঝতে পারতো এবং প্রচুর লোক মারা যেত এটাতে। তো সেই সময় দাঁড়িয়ে না এই যে প্লেগের কনসেপ্টটা ছিল, সেটা আর কি একটা আননোন ছিল। লোকে নানান রকমের থিওরিজ বানাতো, নানান রকমের যে ভূত প্রেত ইত্যাদি, যে জিনিসটাকে আমরা বুঝতে পারি না, সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারি না, সেটাকে আমরা এইভাবেই এক্সপ্লেন করবার চেষ্টা করি। তো সেইটা কিন্তু সেই থিমটা কিন্তু উঠে এসছে ড্রাকুলা গল্পের মধ্যে, মানে ব্র্যাম স্টোকারের অ্যাকচুয়াল গল্পের মধ্যে। এবার সেইটা কিন্তু পরবর্তীতে 90s ব্র্যাম স্টোকার্স ড্রাকুলা বলে ফ্রান্সিস ফোর্ড কাপোলাও বানিয়েছিল এবং সেখানে ওটাকে একটা লাভ স্টোরির মতো করে ট্রিট করা ছিল, ড্রাকুলাকে কাইন্ড অফ একটা প্রোটাগনিস্ট বানিয়ে। তো সেই গল্পটার মধ্যে কিন্তু সেই সময় 90s আমেরিকাতে HIV এইডস প্রচন্ড প্রচন্ড বেশি বেড়ে যাচ্ছিল। তো সেইটাকে কিন্তু সেই তখন মানে যেটা প্লেগ ছিল অ্যাকচুয়াল গল্পতে, সেটাকে কিন্তু ওইটার সাথে কানেক্ট করা হয়েছিল। মানে অ্যাকচুয়ালিতে মানে সিনেমার মধ্যে তো পিরিয়ড গল্পই দেখানো হচ্ছিল, বাট সেই সময় আর কি দর্শক কানেক্ট করছিল বিকজ এইডস ওয়াজ স্প্রেডিং ভেরি ওয়াইডলি এবং সেটা কি এক্স্যাক্টলি সেটা বোঝা যাচ্ছিল না। এবং দেখবেন ড্রাকুলার গল্পতে যে ব্লাড চোষার ব্যাপার থাকে, যে ব্লাড ট্রান্সমিশনে একজন আরেকজন যাকে কামড়াচ্ছে সেও ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে, এই যে কনসেপ্টটা থাকে, সেইটা কিন্তু কোথাও গিয়ে এইডস এর মধ্যেও আছে, যে ব্লাড ট্রান্সমিশনেই কিন্তু আপনার মানে ওটা ছড়িয়ে যেতে পারে। তো সেই ব্যাপারটা কিন্তু উঠে এসেছিল, তাই জন্য সেই সময় কিন্তু ওটা রিজোনেট করেছে মানুষ। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিছুদিন আগে কি থেকে বেরিয়ে এসেছি, কোভিড-19 একটা প্যান্ডেমিকের মধ্যে থেকে, করোনা ভাইরাস, যেটা একটা আননোন ছিল, যেটা প্রথমে লোকে বুঝতে পারছিল না এবং প্রচুর মানুষ মারা যাচ্ছিল। তো সেটার সাথে কোথাও কি দর্শক গিয়ে রিজোনেট করছে। তো এই ডিজিজের থিমটা কিন্তু ড্রাকুলার গল্পের মধ্যে আছে। তো যখন যখন আর কি এই জিনিসটা মানে একটা বড় লেভেলে গিয়ে কোনো মানে এরকম একটা সমাজের উপর ছড়িয়ে পড়বে কোনো মানে অসুখ, যেটা পুরোপুরি এক্সপ্লেন নয়, আননোন, আবার একটা আসা, এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চায়নাতে আবার শোনা যাচ্ছে রিউমার্স যে আবার একটা ভাইরাস আসছে। তো সে সবকিছু মিলিয়ে না একটা দর্শক মানে কোথাও গিয়ে একটা কানেক্ট করতে পারে। তো সেই একটা থিম রয়েছে। সেকেন্ড হচ্ছে ব্র্যাম স্টোকার মানুষটার ব্যাপারে পড়েন, হি ওয়াজ আ ক্লোজেট হোমোসেক্সুয়াল, ইয়েস। কখনো কিছু জায়গায় বলা হয় উনি হোমোসেক্সুয়াল ছিলেন, কিছু জায়গায় বলা হয় উনি বাইসেক্সুয়াল ছিলেন, ইয়েস। এবং সেইটাও কিন্তু ড্রাকুলার গল্পের মধ্যে ভিজিবল, যেটা অ্যাকচুয়ালি নসফেরাটুতেও ভিজিবল, এই গল্প সিনেমাটার মধ্যেও ভিজিবল। যে কিন্তু মানে অ্যাকচুয়ালি ওনার খুব আমাদের ক্লোজ অস্কার ওয়াইল্ডের নাম আপনারা শুনেছেন, অস্কার ওয়াইল্ড হোমোসেক্সুয়াল হওয়ার জন্য ধরা পড়ে গেছিলেন এবং তারপরে ব্র্যাম স্টোকার সেই নিজের আইডেন্টিটিটা লুকাবার অনেক চেষ্টা করেছিল, যাতে কোনোভাবেই লোকে তাকে না সাসপিশন করে ধরে ফেলে। তো সেটা ছিল। এবং ওয়াল্ট হুইটম্যানকে উনি কিছু লিখেছিলেন, চিঠি লিখেছিলেন, যেখান থেকে বোঝা যায় যে উনি হোমোসেক্সুয়াল ছিলেন। এই এরকম নানা রকমের থিওরিজ আছে, আপনারা পড়ে দেখতে পারেন ব্র্যাম স্টোকারের ব্যাপারে। এবং সেটা কিন্তু তার গল্পের ড্রাকুলার মধ্যে কিন্তু মানে দেখা যাচ্ছে। এক তো মহিলাদের প্রতি একটা ভালোবাসা, মানে ড্রাকুলার মধ্যে একটা মেয়েকে ভালোবাসার ব্যাপার আছে, সেটা রয়েছে।
তার সাথে ও কিন্তু ছেলেদের বডি থেকেও রক্ত চুষে নিচ্ছে, ছেলেটাকে আর কি কাছে টানছে, সেই ব্যাপারটাও কিন্তু রয়েছে। তো সেই থিমটাও কিন্তু এখানে হচ্ছে। এবং আজকের দিন আপনারা জানেন যে দুনিয়াতে দাঁড়িয়ে এই বাইসেক্সুয়ালিটি, হোমোসেক্সুয়ালিটি, এই ব্যাপারগুলো কতটা দর্শক একসেপ্ট করছে, ঠিক আছে। ধরো মানে সমাজে ওপেন হচ্ছে, এইগুলো নিয়ে প্রচুর কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদল রয়েছে যারা এটাকে সাপোর্ট করে না, যারা এটাকে খুব বাজে নজরে দেখে, ভোক নজরে দেখে। তো সবকিছুই রয়েছে। তো সেই জিনিসটা একটা কনভারসেশন ক্রিয়েট করছে। তো সেই মেসেজিংটাও কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল টেক্সটটাতেও ছিল, যেটা এই ছবিটার মধ্যে কিন্তু খুব ভালো করে উঠে এসেছে। এই সেক্সুয়ালিটির ব্যাপারটা কিন্তু চলে এসেছে। আপনারা সিনেমার ট্রিটমেন্টটা যদি দেখেন, দেখবেন ডিরেক্টর কিন্তু চাইছে এই সেক্সুয়ালিটি ব্যাপারটাকে প্রচন্ড বেশি করে হাইলাইট করতে। তো সেটা কিন্তু এখানে রয়েছে গল্পের মধ্যে। একটা অকাল্টের যে ব্যাপার থাকে, ঠিক আছে, যে আমি ওই আপনারা দেখেছেন ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি, এগুলো তো চিরকালই সমাজের মধ্যে ছিল এবং সেটা ঘুরে ফিরে আসতে থাকে। এবং এখানেও একটা ওরকম দেখিয়েছে যে আপনি যদি এই ধরনের মানে ডার্ক রুট নেন, ঠিক আছে, বা আমি এইভাবেও সিম্বলিক্যালি দেখতে পারি যে আপনি যদি একটা কোনো বাজে জিনিসের প্রতি অ্যাডিকশন করেন, সেটা আপনাকে কিন্তু ক্ষতি করবে, আপনার শেষ করে দেবে। এবং যতক্ষণ আপনি ওটাতে শেষ হয়ে যাচ্ছে না, ততক্ষণ আপনার আশেপাশের মানুষেরা এফেক্টেড হবে, ঠিক আছে। এবং এটা ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের অকাল্ট জিনিসপত্র প্র্যাকটিসের দিকেও কিন্তু অ্যাপ্লিকেবল। এবং আপনারা ফ্রান্সিস ফোর্ড কপোলা যে অ্যাডাপ্টেশনটা করেছেন, সেখানে তো প্রথমে একটা 1400 সামথিং একটা পুরো সিনই দেখিয়েছিল, যে পুরো আর কি কিভাবে আর কি ও মানে ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে, সেখানে একটা অকাল্টের ব্যাপার ইত্যাদি দেখিয়েছিল। তো সেই অকাল্টের ব্যাপারটা কিন্তু বারবার একটা মানে রিজোনেটিং থিম, যেটা বারবার টেক্সটের মধ্যে বিভিন্ন সিনেমা অ্যাডাপ্টেশনের মধ্যে উঠে এসছে, যেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাতেই যদি আমি এক্সাম্পল দিই, মানুষের মধ্যে কেন ইন্টারেস্ট, প্রচুর তন্ত্রমন্ত্র নিয়ে ইউটিউব চ্যানেল খুলে গেছে, সেগুলোর ভিউজ দেখুন, লোকে এগুলো নিয়ে জানতে চায়, ইন্টারেস্টেড চিরকাল, বা অনেকে প্র্যাকটিস করবার চেষ্টা করে। তো সেই জিনিসপত্রগুলো, সেই অকাল্টের অ্যাঙ্গেলটা, সেটাও কিন্তু এই গল্পের মধ্যে একটা থিম হয়ে উঠে। মূল টেক্সটে অ্যাকচুয়ালি জিউ লোকেরা যারা প্রচুর বড় লোক হতো, এখানে আমরা ড্রাকুলাকে দেখতে পাই, সে কিন্তু প্রচন্ড বড় লোক, একটা মানে কাসেলের মধ্যে থাকে। তো সেই ড্রাকুলা মানে জিউ লোকেরা প্রচন্ড বড় লোক ছিল ইত্যাদি ছিল। এবং এখানে যে মানে নসফেরাটুতে আমরা যাকে দেখতে পাচ্ছি, তার যে ভিজুয়াল যে প্রেজেন্টেশন, তার যেরকম আর কি সেটা বেসিক্যালি আর কি ওই জার্মান সিনেমাটাতে করা হয়েছিল, বিকজ আপনারা প্রত্যেকে জানেন জার্মানির জিউয়ের সাথে কি হিস্ট্রি রয়েছে। বাট অ্যাকচুয়াল গল্পতে ব্র্যাম স্টোকারও দেখিয়েছিল আর কি, যে জিউরা আর কি যে ইউরোপ থেকে মাইগ্রেট করে ইংল্যান্ডে এসছে, এবং সেটার সাথে ওরা কানেক্ট করে দিয়েছিল একটা রেশিয়াল ব্যাপার ওখানে ছিল গল্পটার মধ্যে আন্ডারটোনে, যে এই যে বাইরে থেকে লোক ইমিগ্রেশন করে আসছে, তাতে এখানে আরো বেশি তারা ডিজিজ ছড়াচ্ছে, পপুলেশন বাড়িয়ে দিচ্ছে, ডিজিজ ছড়াচ্ছে ইত্যাদি। তো সেইটার কোথাও গিয়ে আন্ডারটোন ছিল। এবং পরবর্তীতে জার্মানিতে যখন নসফেরাটু তৈরি হয়, তখনও কিন্তু তারা ওইটাকে জুদেরকেই ডিনোট করার জন্য নসফেরাটুটাকে ওইভাবে মানে ডিজাইন করেছিল আর কি, যেটা এই গল্পটার মধ্যেও রয়েছে। ওটা ডেপিকশনটা জুদেরকে টিপিক্যালি যেভাবে মক করা হতো, যে এরকম হবে, এরকম দেখতে হবে, সেই অনুযায়ী কিন্তু ওরা নসফেরাটুকে ডিজাইন করেছিল। এবং সেখানে মানে ওখানে গল্পটার মধ্যে ইংল্যান্ডের অ্যাঙ্গেলটা ছিল না, ওখানে জার্মানির আরেকটা জায়গাতে যা ছিল। তো সেখানেও আর কি বেসিক্যালি ছিল যে জিউরা জার্মানিতে এসে জার্মানিটাকে মানে পপুলেশন বাড়িয়ে দিচ্ছে, কোথাও গিয়ে একটা পলিউশন করে দিচ্ছে এবং ডিজিজ স্প্রেড করছে। তো সেই অ্যাঙ্গেলটা ছিল। তো এবার সেটা আজকের দিনে কিভাবে রেলিভেন্ট, দেখুন আপনারা বিভিন্ন দেশে লোকের মাইগ্রেশন বেড়ে গেছে। আজকের দিনেও দাঁড়িয়ে আপনারা দেখুন ইংল্যান্ডে এত বেশি প্রচুর ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশে ঢুকে যাচ্ছে। তো সেই নিয়ে ওখানকার লোকের মধ্যে একটা ঝামেলা ইত্যাদি, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কিন্তু হচ্ছে, ঠিক আছে। যে একটা জায়গা থেকে আরেক জায়গায় ইমিগ্রেশন, ইলিগাল ইমিগ্রেশন, এবং সেখান থেকে ওখানকার লোকালদের সাথে ঝামেলা, এটা আমেরিকাতেও আমরা হতে দেখেছি। তো সেই জিনিসপত্রগুলো আজকের দিনে প্রচন্ড রেলিভেন্ট। তো অ্যাকচুয়ালি অরিজিনাল টেক্সটটা যে থিমস গুলোকে এক্সপ্লোর করে, সেটা প্রচন্ড আজকের দিনেও বেশি রেলিভেন্ট। তো এই অনেকগুলো টপিকস, অনেকগুলো থিমস যেটা এই সিনেমাটার মধ্যে আছে, যেটা আজকের দিনের ওয়ার্ল্ডের সাথে প্রচন্ড বেশি রিজোনেটিং। তো সেই জন্য আমার কোথাও গিয়ে মনে হয় দর্শক কানেক্ট করতে পারছে। এবং তার সাথে ডেফিনেটলি মেকিং ইত্যাদি, নস্টালজিয়া একটা ভ্যালু, এবং রবার্ট ইগার্স খুব ভালো ছবি বানান, পারফরমেন্সের প্রত্যেকে ভালো। এখানে যেটা করা হয়েছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে অরিজিনাল যে জার্মান ছবিটা ছিল, তার যে ডিরেক্টরের নাম, তার যে অ্যাক্টরের নাম, সেগুলোকে এখানে ক্যারেক্টার্সদের নাম হিসাবে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অরিজিনাল যে ব্র্যাম স্টোকারের ড্রাকুলা, তাতে যে ক্যারেক্টার্সদের নাম, সেগুলো কিন্তু করা হয়নি। উইলিয়াম ড্যাফোয়ে, যাকে আপনারা দেখেছেন গ্রিন গবলিন প্লে করতে, তিনি এখানে রয়েছেন। তিনি রবার্ট ইগার্সের অন্য ছবিতেও থাকেন, তার পারফরমেন্স খুবই ভালো ছিল। তো তিনি বেসিক্যালি ভ্যান হেলসিং এর ক্যারেক্টার প্লে করছেন, কিন্তু তার নামটা ওটা দেওয়া হয়নি সিনেমার মধ্যে, তার নামটা একটা অন্য ক্যারেক্টারের নামের উপর দেওয়া হয়েছে। তো সেই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং করা হয়েছে। তো ডিরেক্টর অরিজিনাল ছবিটাকে একটা মানে ক্লাসিক হরর ফিল্ম বলা হয়, মানে একদম মানে হরর সিনেমার আর কি জনক বলা যেতে পারে। অরিজিনাল নসফেরাটু যেটা 1922-তে এসেছিল, তো সেটার প্রচন্ড বেশি ফ্যান। তো সেইটার কিন্তু জিনিসপত্র আপনি এই ছবিটার মধ্যে দেখতে পারেন। তো ভেরি ভেরি ফেথফুল অ্যাডাপ্টেশন। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, আমি তো হাইলি রেকমেন্ড করবো প্রত্যেককে ছবিটা দেখার জন্য। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।